আমি ইঞ্জিনিয়ার রহমতুল্লাহ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এখন আমাদের আলোচনায় থাকছে ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্রড ইন্ডেক্স ডিএসই এক্স। আমরা প্রায় 5 মাস যাবৎ বলে আসছিলাম যে আমাদের মার্কেট সাইডওয়েজ মুভমেন্টে আছে, এটা কোনো ভলাটিলিটি নাই, লো ভলিউম অ্যান্ড লো টার্নওভার ইত্যাদি। এবং গত সপ্তাহে আমরা বলেছিলাম যে এটা যে নির্দিষ্ট রেঞ্জ যেটা নিচের দিকে 5100 অ্যাপ্রক্সিমেটলি, উপরে 5250 অ্যাপ্রক্সিমেটলি, এর মধ্যে আপ ডাউন করছে, এই রেঞ্জ থেকে বের হয়ে আসছে। এবং এই রেঞ্জটা যত বড় হবে, ব্রেকআউট অথবা ব্রেক ডাউনের পরে মুভমেন্ট তত বড় হবে। অর্থাৎ আমাদের সাইডওয়েজ মুভমেন্ট যখন ছোট থাকবে, তখন মুভমেন্ট ব্রেকআউটের পরে সেটা ছোট হবে। যখন সাইডওয়েজ মুভমেন্টটা বড় হবে, তখন এই ব্রেকআউটটাও বড় হবে। সেই বিবেচনা করে দেখতে হবে যে আমাদের সাপোর্টটা কোথায় আছে। এটা আমরা নির্ণয় করি সাধারণত অপারেটিভ যে ওয়েভগুলা থাকে তার সাপেক্ষে। তো আমরা একটা ওভারভিউ মার্কেটের পেতে চাই। সেটা হলো যে আমাদের এখানে আমরা চার্টে যে পর্যন্ত আছে 2003 সাল থেকে 2010 সাল পর্যন্ত একটা বিরাট বড় র্যালি হয়েছিল। শুধু বিরাট বড় না, এখানে বাবলও তৈরি হয়েছিল। তো এইটা একটা টপ। তো সার্বজনীন এটা একদম রুলের মতো যে মার্কেটে যখন একটা হাই হবে তার বিপরীতে লো থাকতেই হবে। টপ যেহেতু তৈরি হয়েছে সর্বজন স্বীকৃত, তাহলে সর্বজন স্বীকৃত একটা বটম, টপের বিপরীতে বটম দরকার। কিন্তু সেই বটমটা কোথায়? আমরা একটা সিগনিফিকেন্ট লো 2013 সালে পাই। সেটা এত ছোট, এত স্বল্প পরিসরে হয়েছে যে এটা বটম হিসাবে স্যাটিসফাই করে না। তার মানে এই পর্যন্ত আমরা কোনো বটম পাই নাই। আরেকটা সিগনিফিকেন্ট লো আমরা পেয়েছি 2020 সালে, এবং এটা ক্রিয়েটেড বাই দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডার, প্রশাসনিক অর্ডারের মাধ্যমে তৈরি হয়েছে। এই লোটা কোনো বায়ার সেলার ঠিক করে নাই, বায়ার সেলারগণ ঠিক করে নাই। সো এটাকে আমরা বটম মানছি না। তাহলে টপের বিপরীতে এই পর্যন্ত কোনো বটম তৈরি হয় নাই। যতক্ষণ পর্যন্ত বটম তৈরি না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এখানে ইনভেস্টমেন্টের সুযোগ অত্যন্ত সীমিত। আমরা শুধুমাত্র কিছু ট্রেডিংয়ের অপরচুনিটি পেয়েছি। যেমন 2020 সাল থেকে আমরা একটা ট্রেডিংয়ের অপরচুনিটি পেয়েছি এখানে, এবং গত বছর অগাস্টে একটা অপরচুনিটি এখানে পেয়েছি। এগুলো ট্রেডিং অপরচুনিটি কেবলমাত্র, খুব বড় সড়ো তেমন কিছু না। এবং আমরা এও বলেছি যে আপট্রেন্ডে যখন 3 ওয়েভ স্ট্রাকচার থাকবে, সেটার ইন্ডিকেট করে, আমাদের একটা ধারণা দেয় যে ভবিষ্যৎ ভালো না। আপট্রেন্ড 3 ওয়েভ স্ট্রাকচার, ভবিষ্যৎ ভালো না। এর আগে আমরা একটা ট্রেডিং অপরচুনিটি এখানে পেয়েছি। এটাও 3 ওয়েভ স্ট্রাকচার ছিল, 5, 3, 5, এবং এটারও এই ট্রেডিং অপরচুনিটির পরে ভবিষ্যৎ ভালো না, ভালো ছিল না। তাহলে আপট্রেন্ডে যখন যখন আমরা 3 ওয়েভ স্ট্রাকচার পাবো, তখন আমরা বুঝতে পারবো, আমরা একটা আইডিয়া পাবো যে এর ভবিষ্যৎ ভালো না। এখন এই যে আপট্রেন্ড যেটা 2020 সাল থেকে 2021 সালের অক্টোবর পর্যন্ত চলল, এই আপট্রেন্ডটা মূলত আপনারা ডিএসইতে ডাটা আছে, আমরা দেখতে পারি যে আমরা দেখব যে এই আপট্রেন্ডটা অংশগ্রহণ করেছে কেবলমাত্র সর্বোচ্চ 20টা স্টক, এবং কসাসলি অবজার্ভ করলে দেখা যাবে যে 12টা স্টকের উপর ভিত্তি করে এই ট্রেন্ডটা তৈরি হয়েছে। অর্থাৎ
আমরা মার্কেট ভালো তখনই বলবো যখন কমপক্ষে 80% স্টক ওই বুলিশ মুভমেন্টে অংশগ্রহণ করবে। সো এটা 12টা স্টক দিয়ে এই একটা আপট্রেন্ডের তৈরি করা হয়েছিল। এখানে একটা ম্যানিপুলেশনের প্রশ্ন থেকেই যায় যে অধিকাংশ স্টক এখানে অংশগ্রহণ করে নাই, মার্কেট কিভাবে পজিটিভ থাকলো। এখন আমাদের যেটা অল্প টাইম ফ্রেমে দরকার সেটা হলো যে আমাদের এই চলমান ডাউনটা তো নির্ভর করবে যে মার্কেট, একটু আগে যেটা বললাম যে মার্কেটের যে স্টকগুলো আছে বা ইউনিটগুলো আছে সেইগুলোর পার্টিসিপেশন কীরকম। তাহলে আপনি ইন্ডিভিজুয়াল স্টকগুলা অধিকাংশই ডিপ কারেকশনে চলে গেছে অথবা ডিপ কারেকশনে চলে যাওয়ার লক্ষ্যে আছে। তো সেই ক্ষেত্রে আমাদের দেখা যাবে যে কাছাকাছি যে বটমগুলো আছে সেখানে আমরা বটম তো না, কাছাকাছি যে সমস্ত সাপোর্ট আছে সেই সাপোর্টগুলা সুইং হিসাবে কাজ করবে এবং এইটা আরও গভীরে যাওয়ার সুযোগ রয়েছে। এর আগে আমরা আলোচনা করেছিলাম বহু আগে যে এইখানে সাপোর্ট পেয়েছিল অ্যাপ্রক্সিমেটলি 4890-তে, এবং তখনই আমরা বলেছিলাম যে এই আপট্রেন্ডটা প্রকৃতপক্ষে কোনো আপট্রেন্ড নয়, এটা কেবলমাত্র একটা কাউন্টার ট্রেন্ড। কারণ হিসাবে বলেছিলাম তখন যে এইখানে যেখান থেকে ব্যাক করলো এবং 100% ফিবোনাসি লেভেলের মাঝে একটা গ্যাপ আছে। সো আমাদের বৃহত্তর আঙ্গিকে একটু হায়ার টাইম ফ্রেমের সাপোর্টগুলো দেখানো আছে আগের থেকেই, এবং এবং এখানে ডাবল বটম যেখানে আছে, ডাবল বটম প্লাস ডাবল বটমটা বললাম 4890, ইভেন 4900, এই সমস্ত জায়গায় কিন্তু একটা সাপোর্ট আছে। তো এই সাপোর্ট থেকে আবার মার্কেট একেবারে বুলিশ হয়ে যাবে এমন কিছু না। এই সাপোর্টটা জাস্ট একটা সুইং, একটা আপ হবে আবার নিচে ডাউনে চলে যাবে। তো সেই রকম একটা সাপোর্ট আমাদের এর আগে 100% ফিবোনাসি লেভেলে আমরা বলে রেখেছিলাম যে এটা 4800-র মধ্যে আছে, এখানে একটা থাকতে পারে। 4800 যখন ভেঙে যাবে নেক্সট লেভেল হচ্ছে 138.2% ফিবোনাসি লেভেলে। এর আগে এগুলো ভ্যালিড আছে, এখানে একটা ভ্যালিড আছে 138.2% ফিবোনাসি লেভেলে, 4700 এখানে ইত্যাদি ইত্যাদি আছে। প্রত্যেকটা জায়গাতেই আপ ডাউন করে মার্কেট নিচের দিকে যাওয়ার সুযোগ রয়েছে বেশি। এটাই কনজারভেটিভ ওয়েতে থাকাটাই একটু সুবিধাজনক হতে পারে। সেই কনজারভেটিভ হলে যেটা হবে যে পোর্টফোলিওর ক্ষতি কম হবে সতর্কতা থাকলে পরে। আরেকটা ইস্যু হচ্ছে যে আমরা সাধারণত এখন চোখের সামনে যে সমস্ত ইস্যুগুলা দেখতে পারি শুধু তাদেরকে আমরা দায়ী করি। যেমন এখন বলা হচ্ছে অ্যাকাউন্ট ফ্রিজ, পেনাল্টি বা ফাইন ইত্যাদি। 10 বছর আগে তো পেনাল্টি এই পরিমাণ ছিল না, অ্যাকাউন্ট ফ্রিজ ছিল না, তখনও কিন্তু মার্কেটে একটু আগে দেখালাম যে মার্কেট ডাউনে ছিল দীর্ঘমেয়াদী, এবং বটম 2010-এর টপের তুলনায় সাপেক্ষে তার বিপরীতে বটম না পাওয়া পর্যন্ত আমাদের মার্কেটে এইগুলা চলতে থাকবে, ইনভেস্টমেন্টের কোনো সুযোগ থাকবে না। একটু আগে আমরা দেখালাম যে 2020 এবং গত বছর অগস্টের দিকে আমরা ট্রেডিং অপরচুনিটি দুটো পেয়েছি। সুতরাং সময় সময় আমরা শুধুমাত্র ট্রেডিং অপরচুনিটি পাবো, বটম না আসা পর্যন্ত। ইনভেস্টমেন্ট, নিউ ব্লাড, নতুন ইনভেস্টমেন্ট, নতুন টাকা, নতুন মানি ইনফ্লো না হওয়া পর্যন্ত মার্কেটের করুণ দশা থাকতে পারে। আরেকটা হলো যে আমরা যে মার্কেট দীর্ঘমেয়াদী হয়েছে, প্রথম পর্যায়ে নানা পর্যায়ে আছে। প্রথম পর্যায়টা নর্মাল কারেকশন, দ্বিতীয় পর্যায়টা হচ্ছে যে কারেকশন হচ্ছে এইগুলোর কারণের মধ্যে একটা উল্লেখযোগ্য হচ্ছে ফোর্স সেল, আরেকটা হচ্ছে আর্থিক ক্ষতি।
আর্থিক ক্ষতি হলো যে এই মার্কেট থেকে আইপিওর মাধ্যমে, জং ধরা আইপিওর মাধ্যমে হিউজ পরিমাণ টাকা বের হয়ে গেছে। এই যে হিউজ পরিমাণ টাকা বের হয়ে গেছে, এইটা কোনো সরকারের পক্ষে পুনর্ভরণ করা সম্ভব না। এবং একটু আগে বললাম যে এই বটম না পাওয়া পর্যন্ত ইনভেস্টমেন্টে নিউ মানি, নিউ ব্লাড আসবে না। তাহলে সমাধান হলো টাইম। সেটাই মার্কেট গ্রহণ করছে, সেই পথেই মার্কেট আগাচ্ছে। দীর্ঘমেয়াদী কারেকশনের মাধ্যমে সে বটম পাবে এবং তখন ইনভেস্টমেন্টের সুযোগ হবে। ইনভেস্টমেন্টের সুযোগ হলে পরে নতুন ব্লাড, নতুন মানি, নতুন ইনভেস্টর ইত্যাদি আসবে। দেশি বিদেশি এনআরবি ইত্যাদি সবাই আসবে তখন। তো এই মানি ড্রেন্ড আউট হয়ে গেছে, পলিটিক্যাল কিছু ইস্যু ছিল, সিজনাল মানি ইত্যাদি। আজকে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, পরবর্তী সপ্তাহে আমরা আরেকটু ডিটেলস আলোচনা করার প্রয়াস পাবো আশা করছি। তো আজকে এই পর্যন্তই, সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।